আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আপনাদের যে শীটটা দেয়া হয়েছিল জি ওইটা স্যার, শোনা যাচ্ছে। ওইটা কি আপনারা বাসায় দেখেছেন? ওইটার উপরে পড়াশোনা করেছেন? ওইটার উপরে কি কালকে পড়াশোনা করেছেন? কথা বলতে হবে। না স্যার, একটু দেখা হয়েছে স্যার, শুধু একটু পড়া হয় না ঠিক মতো। আমি বলি আসলে কি পড়াশোনা কিন্তু আপনাদের উপরে, ঠিক আছে? আমাকে হলো কোশ্চেন করতে হবে, প্রচুর পরিমাণে প্রশ্ন করতে হবে, এবং আমি যেগুলো দেই ওইগুলো কিন্তু করতে হবে, যে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে এটা হবে না, ঠিক আছে? আপনার নাম কি? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই ক্লাস। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না স্যার। এখন দেখা যাচ্ছে? আর একজনের রেসপন্স করবেন আমার সাথে যখন আমি ম্যাথ সলভ করব, যে পড়াশোনা যা না করাবো একজন স্যার। রেসপন্স করতে হবে, ঠিক আছে? কারণ রেসপন্স না করলে হবে কি, যে আমি বুঝতে পারবো না যে কোন জায়গায় কি প্রবলেম বা কি, ঠিক আছে? তো যে কোনো একজন রেসপন্স করতে হবে, আর বাকি যার কাছে জিজ্ঞেস করবো সে বলবেন, আর একজন রেসপন্স করতে হবে, ঠিক আছে? আর আপনাদের কাছে যে শীটটা আছে ওইটা ওপেন করেন। আমি যে শীটটা দিয়েছি সেটা ওপেন করেন, কেন ওইটা আমরা এখন যে ম্যাথগুলো করব ওইখানে ম্যাথ আছে, ওইগুলোই আমরা করব, ঠিক আছে? জয়েন করেন এখন। তো এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমরা গত ক্লাসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বেসিক যে পার্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং কোন কোন কষ্ট। জয়েন করতে হবে একসাথে। এই যে কতক্ষণ পর পর যদি সবাই জয়েন করে, এই ব্যাপারটা তো ভালো লাগবে না, ডিস্টার্ব হয়। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথগুলোয় কোন কোন ফরম্যাট কি কি থাকবে, নোটস কি, এগুলো আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন কথা ছিল যে আপনারা এই শীটটা বাসায় পড়াশোনা করবেন, এবং যারা আমাকে ইনবক্স করেছিলেন আমি তাদেরকে বলেছি বাসায় পড়াশোনা করতে। তো কারণ এই ফরম্যাটগুলোর উপরই এখন আমরা ম্যাথ সলভ করব। তো আমি সরাসরি ম্যাথে চলে যাই, যখন আমার যেখানে দরকার হবে আমি এবার উপরে সেই শীটে আসব। আর এটা পড়তে বলছি এই জন্য যে আমার তো মুখস্থ, তো আমি এভাবে বলতাম আপনারা ধরতে পারতেন, যেহেতু আমরা এই ম্যাথটা সলভ করব। এই যে দেখেন স্ক্রিনে যেটা দেখতেছি এইটা আপনার শীটের মধ্যে আছে। তো এখন দেখেন, আপনাদের কাছে যে শীটটা দিছি সেটা কি ওপেন করেছেন? মোবাইল ওপেন করেছেন? আপনাদের যে গুগল মিট এটা মিনিমাইজ করে রাখেন, মিনিমাইজ করে শীট ওপেন করেন, অথবা আমি বলেছিলাম আপনাদেরকে ক্লিক করে হাতে রাখতে, নয়েজ করে কে? নয়েজ করে না, মিউট করে থাকেন। জি স্যার, হাতে রাখছি প্রিন্ট করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই প্রণব মিস্ত্রি, আপনি একটু মিউট থাকেন। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা বি পার্ট অর্থাৎ ছোট যে অঙ্কগুলো সেগুলো দিয়ে শুরু করলাম, আমরা সি পার্টের ম্যাথগুলো করব।
আজকের ক্লাস এবং আগামী ক্লাস আমরা বি পার্টের ম্যাথগুলো করব, এবং যেগুলো বড় ম্যাথে যাওয়ার জন্য আমাদের যে যে প্রস্তুতি দরকার সেইগুলো আমরা আজকে করব। তো এখানে বলা আছে যে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট অ্যান্ড নেট ইনকাম ফর দ্য ইয়ার। একজন আমার সাথে রেসপন্স করবেন, ঠিক আছে? তো এখানে ম্যাথটা হলো এই যে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট অ্যান্ড নেট ইনকাম ফর দ্য ইয়ার। বলছে নিচে যে ডাটা দেয়া আছে বা পার্টিকুলার মানে নির্দিষ্ট যে ডাটাগুলো দেয়া আছে এইগুলা থেকে তুমি কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট এবং নেট ইনকাম বের করো। এখন এইটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে আগে আমাকে প্রশ্ন বুঝতে হবে কস্ট অফ গুডস সোল্ড কি, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কি কি থাকে। এখন শুরু থেকে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যেতে আমার কি কি ধাপ থাকে সেই ফরম্যাট আমি কিন্তু বেসিক শীটের মধ্যে দিয়ে দিছি। তার মানে যখনই আপনার কস্ট অফ গুডস সোল্ড এর প্রশ্ন আসবে তাহলে কিন্তু আপনার মাথায় চলে আসবে যে আমি কোন কোন জিনিসগুলো অ্যাড করলে আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো। এখন যদি মনে হয় যে না আমি এটা দেখি নাই বা এটা করি নাই তাহলে সেই লাইবিলিটি কিন্তু আমি নিব না। আর পরের রিকোয়ারমেন্ট বলছে যে ওরা নেট ইনকাম। তো নেট ইনকাম মধ্যে কি থাকে আমরা জানি যে নেট ইনকাম হলো একটা প্রতিষ্ঠানের আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় এবং যত ধরনের অপারেটিং এবং পিরিয়ডিক যে এক্সপেন্সগুলো আছে সেইগুলো যদি বিয়োগ করি তাহলে আমি নেট ইনকাম বা নেট লাভ পাই, নেট ক্ষতি পাই। তাহলে প্রথমে আমাকে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বের করতে হবে। যেহেতু ওরা আমাকে দুইটা পার্ট দিছে, তার প্রথম পার্টে আছে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে মানে আমাকে কি কস্ট অফ গুডস সোল্ডটা আগে বের করতে হবে। আচ্ছা, এইটা গেল আমার প্রশ্ন। এখন প্রশ্নের মধ্যে কি কি এলিমেন্ট দেওয়া আছে যা দিয়ে আমি কস্ট অফ গুডস সোল্ড বের করব। একটা জিনিস খেয়াল রাখবেন, এখন আমি একটু ডিটেলসে বলতেছি এই জন্য বারবার, যেহেতু প্রথম তো সেই জন্য, যে আমাকে ওরা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে যা যা লাগবে সেটা অবশ্যই আমার এই কোশ্চেনের মধ্যে আছে। অর্থাৎ কোশ্চেনের মধ্যে না থাকলে সেটা আপনাকে প্রশ্ন করা হবে না। তার মানে আপনি যে কোথাও থেকে খুঁজে নিয়ে আসবেন বিষয়টা এমন না, এই প্রশ্নের মধ্যে যা আছে সেইগুলো দিয়েই আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম আছে কি, প্রথম আছে ম্যাটেরিয়াল কনজিউমড বা ইউজ, অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে যে পরিমাণ কাঁচামাল লাগে তার সরাসরি ব্যয় 30,000 দেয়া আছে, এই যে 30,000 দেয়া আছে। তারপরে ওয়েজ, ওয়েজ হইল ডিরেক্ট এক্সপেন্স, তাহলে প্রত্যক্ষ খরচ অনেক সময় ওয়েজ থাকবে অনেক সময় লেবার থাকবে, একই কথা। প্রশ্নে সাধারণত এই দুইটার মধ্যে যে কোনোটা উল্লেখ থাকে। আর সামনে যদি আবার আমরা লেবার পাই তাহলেও বুঝতে হবে যে এই মজুরি লেবার এগুলো একই কথা, এটা একটা কি ডিরেক্ট এক্সপেন্স। তাহলে আমার মেটেরিয়াল দেওয়া আছে একটা ডিরেক্ট এক্সপেন্স, ওয়েজ দেওয়া আছে একটা ডিরেক্ট এক্সপেন্স, আর দেওয়া আছে ওয়ার্কস ওভারহেড। এই ওয়ার্কস ওভারহেড দুইটা নামে থাকতে পারে। এইটা সাধারণত আপনার ফ্যাক্টরি, FACTORY ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড নামেও থাকতে পারে। তার মানে ওয়ার্কস ওভারহেড আমার দুইটা নামে থাকতে পারে অঙ্কের মধ্যে, এছাড়া আপনি আর কোথাও কোনো কিছু পাবেন না। ওয়ার্কস ওভারহেড অথবা ওয়ার্কস কস্ট অথবা ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা জিনিস এখানে থাকতে পারে। তো প্রথমে আমি দেখে নিব আমার কি কি আছে। এখানে ওয়ার্কস ওভারহেড আছে, একই কথা। তার মানে এটা হলো উপরিব্যয়। উপরিব্যয়টা হলো তারা সরাসরি উৎপাদনে এই করে না, সরাসরি উৎপাদনে অংশগ্রহণ করে না, কিন্তু উৎপাদনের একটা অবিচ্ছেদ্য অংশ বা পরোক্ষ উপাদান বা উপরিব্যয় যেটা কারখানার মধ্যে থাকে। আচ্ছা, তাহলে এরপর আছে কি ইনভেন্টরি ফিনিশ গুডস। তারিখ দেখবেন, যখনই অঙ্কের মধ্যে ফিনিশ গুডস থাকবে তখন আপনি তারিখটা খেয়াল করবেন যে 1/1/2024 বা অন্য কোনো সাল যদি থাকে তাহলে সেটা হলো বিগিনিং ইনভেন্টরি। আর ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যেটা আছে 31/12 এটা হলো ক্লোজিং ইনভেন্টরি। আর অফিস এক্সপেন্স, এই যে অফিস এক্সপেন্স, এই অফিস এক্সপেন্সটা হইলো পণ্য রেডি হলে আপনি যখন বাজারে বিক্রি করতে যাবেন তার সাথে সংশ্লিষ্ট যে খরচগুলো আছে সেইগুলো হলো ওই অফিস এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, হ্যাঁ এইগুলো। আর এর উপরে যেগুলো আছে এই যে আমি আমি একটু আগে যেগুলো আপনাদেরকে বলছি এইগুলো হলো উৎপাদনের সাথে সম্পর্কিত সরাসরি, যেমন মেটেরিয়াল উৎপাদনের সাথে সম্পৃক্ত, ওয়েজ উৎপাদনের সাথে সম্পৃক্ত, ওয়ার্কস ওভারহেড উৎপাদনের সাথে সম্পৃক্ত, ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বিগিনিং তার মানে এটা আগের তৈরি পণ্য যেটা আমাদের রয়ে গেছে। আর
ইনভেন্টরি অফ ফিনিশ গুড, যেটা এই বছরে আমাদের ক্লোজিং রয়ে গেছে সেইটা। আর এই অফিস এক্সপেন্স থাকতে পারে, সেলিং এক্সপেন্স থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে, তারপরে পিরিয়ডিক এক্সপেন্স থাকতে পারে, অপারেটিং এক্সপেন্স থাকতে পারে। এই যে নামগুলো বলতেছি এগুলোই পরীক্ষার প্রশ্নে থাকবে। তো এগুলো একই কথা, এইগুলো হবে পণ্য তৈরি হয়ে গেছে, এখন আমরা বিক্রি করতে আমাদের যে যে খরচগুলো লাগবে বা প্রশাসনিক যে খরচগুলো আছে, অফিস মেনটেন করতে যে খরচগুলো লাগবে, এইটা হলো অফিস এক্সপেন্স এর মধ্যে যাবে বা সেলিং এক্সপেন্স এর মধ্যে যাবে। এখন আর নিচে দেওয়া আছে কি, সেল অফ ফিনিশ গুডস। সেল অফ ফিনিশ গুডস বলতে বোঝায় আমি যে পণ্য তৈরি করছি তার সাথে আমার অফিস এক্সপেন্স গেছে, সেলিং এক্সপেন্স গেছে, তারপরে লাভ করছি অথবা লস করছি, এগুলো সব হওয়ার পরে আমি কয় টাকা মার্কেটে বিক্রি করছি, এইটা হলো আমার সেলস প্রাইস। এই যে দেয়া আছে সেলস প্রাইসটা। এখন কি কি দেওয়া আছে আমি দেখেই বুঝতে পারলাম যে আমার পণ্য উৎপাদনের মেটেরিয়াল দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরি ব্যয় দেওয়া আছে, আর আগের কিছু পণ্য তৈরি পণ্য দেওয়া আছে, আর এবছরের কিছু পণ্য রয়ে গেছে ক্লোজিং সেটা দেওয়া আছে, আর এই পণ্য বিক্রি করতে গেলে বাজারে যা যা সংশ্লিষ্ট খরচ আছে সেইটা দেওয়া আছে, আর কয় টাকা বিক্রি করছি এটা দেওয়া আছে। তার মানে অঙ্কের মধ্যে কি আছে এটা কিন্তু আমার মাথায় সেট হয়ে গেল। এখন আপনাকে এইগুলো দিয়ে ওরা যা চাইছে সেটা আমাদের বের করে দিতে হবে। তাহলে প্রথম ওরা চাইছে কি, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, তার মানে আমরা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বের করব। এখন কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বের করতে গেলে, এখন আসেন কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বের করার জন্য আমি যে ফরম্যাট দিয়েছি এই ফরম্যাট এখন মুখস্থ থাকার কথা। আমি যদি ক্লাসে মানে ফিজিক্যাল ক্লাসে থাকতাম তাহলে তো আমি দাঁড় করাইয়ে প্রত্যেককে জিজ্ঞেস করতাম যে এই দেখেন কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, ওরা কিন্তু এইটা চাইছে, এই যে এইটা, এই যে ছকের মধ্যে যে কার্যক্রম আছে এইটা আমাদের কাছে ওরা চাইছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে কি কি লাগে, এইখানে আছে ম্যাটেরিয়াল কনজিউমড বা ইউজড দিয়ে শুরু হয়। এখন ম্যাটেরিয়াল বা কনজিউমড ইউজ দিয়ে যে শুরু হয়, এক সেকেন্ড, আসলে কি ক্লাস নেওয়ার সময় যে ইনবক্সে নক দেয় এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যাতে আর কখনো এটা ক্লাসের পরে যত প্রবলেম, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা যাবে না। আমি একটু ওনাকে সাথে কথা বলতেছি, আপনি জয়েন রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করতেছি। তো এখানে র মেটেরিয়াল কনজিউম দেখেন এখানে কোলন দেওয়া আছে, একটু প্রথমটা একটু আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝাচ্ছি। এটা হলো কোলন দেওয়ার মানে হলো আমি র মেটেরিয়াল কনজিউম বা ইউজড আমি বানাবো, সেখানে বিগিনিং থাকবে, পারচেজ থাকবে, ক্যারেজ ইনওয়ার্ড থাকবে, রিটার্ন থাকবে, অ্যাবনরমাল লস থাকবে, এগুলো থাকবে। এখন আমি যে আজকে যে ম্যাথটা সলভ করতে নিছি সেখানে এইগুলো কিছুই নাই, এই যে এখানে কিছুই নাই। এটার কারণটা কি, এটার কারণটা কি, কিছুই নাই কেন নাই হলো, সরাসরি এখানে আমাকে র মেটেরিয়াল কনজিউম বের করা লাগবে না, সরাসরি বের করলে যে ফিগারটা হবে সেই ফিগারটা আমাকে দিয়ে দিয়েছে। সুতরাং আমি শখের মধ্যে যে কাহিনী ওরা করছে এই কাহিনী আমাকে করতে হবে না, যেহেতু এই র মেটেরিয়াল কনজিউম দিয়ে দিছে সেই জন্য। আচ্ছা, তাহলে কি আমাকে ওই ঝামেলা করতে হবে না, যেহেতু 30,000 আমাকে দিয়ে দিছে। তাহলে প্রথমে আমি কি লিখবো, র মেটেরিয়াল কনজিউমড 30,000, এই আমি লিখলাম। ঠিক আছে, দেখেন আমি কিন্তু ওই ছকের মধ্যে যেভাবে দিয়ে দিছি আমি কিন্তু সেইটা একটা ধরে ধরে দেখাচ্ছি, কেন, কারণ ম্যাক্সিমাম ম্যাথগুলোই হলো এই একই রকমের। আমি যদি একটা আপনাকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেই বাকিগুলো দেখবেন নিজেদের কাছে অনেক স্পষ্ট মনে হয় এবং ক্লিয়ার মনে হয়। এই যে দেখেন আমরা এতক্ষণ করে যে আইটেমটা পাইতাম এখানে, এই যে ফিগারটা, এই ফিগারটা আমাদের দিয়ে দিচ্ছে 30,000, তাহলে এই ফিগারটা আমি নিলাম। এরপরে তার সাথে যোগ হবে কি, এই যে ডিরেক্ট মেটেরিয়াল কনজিউম তার সাথে যোগ হবে কি, ডিরেক্ট লেবার, আর কি ডিরেক্ট আদার এক্সপেন্স বা চার্জেবল এক্সপেন্স। এখন দেখতে হবে যে আমার ম্যাথের প্রশ্নের মধ্যে কি এগুলো আছে। এখন আজকে আমরা যে ম্যাথটা সলভ করতেছি তার মধ্যে ডিরেক্ট লেবারের কথা বলা নাই, আছে ওয়েজ বলা, একই কথা। তাহলে আমি যে ম্যাটেরিয়াল কনজিউম যে 30,000 টাকা পেয়েছি তার সাথে এখন এই ওয়েজটা যোগ করব। আসেন আমরা ওয়েজটা যোগ করি। আমি প্রত্যেকটা আইটেম কেন দেখাচ্ছি, যাতে পরবর্তীতে ওই একই সিস্টেম একটা খুব ভালোভাবে বুঝলে পরেগুলো বোঝা যাবে। তাহলে আমি কি করলাম, মেটেরিয়াল নিলাম, এরপর ওয়েজ যোগ করার কথা, এই যে ওয়েজ যোগ করলাম, এই ওয়েজ কত টাকা, ওয়েজ 20,000 টাকা। তাহলে মেটেরিয়াল কনজিউমডের সাথে ওয়েজ বা লেবার বা আদার ডিরেক্ট এক্সপেন্স যদি থাকে সেটা যোগ করলে যা হবে, এই যে 50,000, এটা একটা নাম আছে, এটার নাম হলো প্রাইম কস্ট। প্রাইম কস্টের বাংলা কি, মুখ্য ব্যয়। আমার সাথে একজন রেসপন্স করতে হবে, কে আছে, কথা বলবেন কে, রূপা আপনি
আপনার ওখানে কি নয়েজ আছে না প্রাইম clear? কস্ট মুখ্য ব্যয়। আচ্ছা গুড, একজন কথা বলতে হবে। তাহলে আমি যখন ম্যাটেরিয়াল কনজিউমড সাথে যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স আছে, ওয়েস্ট থাকুক, লেবার থাকুক, আদার চার্জেবল এক্সপেন্স থাকুক, আদার ডিরেক্ট এক্সপেন্স থাকুক, সেটা যোগ করলে হবে কি প্রাইম কস্ট। এটার কোনো ব্যতিক্রম নাই, অন্য অঙ্কে আপনি যদি যান সেক্ষেত্রে ওই একই সিস্টেম। আচ্ছা, প্রাইম কস্টের সাথে পরবর্তীতে কি আসবে? ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। কি আসবে? ওয়ার্কস ওভারহেড। ওয়ার্কস ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড হ্যাঁ, এখন শোনেন, এই অথবা ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেডের অনেকগুলো আইটেম থাকতে পারে। একটু আমি উপরে যাই। ফ্যাক্টরি ওভারহেডের অনেকগুলো আইটেম থাকতে পারে। যেহেতু আমরা ছোট একটা অঙ্ক ধরছি, এখানে অনেকগুলো আইটেম নাই, সরাসরি ফ্যাক্টরি ওভারহেডের ফিগারটা দেয়া আছে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি যেতে পারে এরকমের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিছি, গত ক্লাসে আমি বলেছিলাম। তা বাসায় আপনারা দেখছেন কিনা জানি না। তো কতগুলো আইটেম ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে সেটার আমি একটা লিস্ট দিয়ে দিছি। আপনারা বইয়ে যদি সার্চ দেন বা সাজেশন দেখেন, দেখবেন যে এর বাহিরে আর কোনো হ্যাঁ। আইটেম নেই। বুঝতে পারছেন? তো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যা যা যাবে, এটা আমি কোথায় দিলাম দেখতেছি না, দুটো আছে হয়তোবা। তো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যা যা যাবে সবগুলো আমি একটা একটা নিব। এখন যেহেতু এই অঙ্কের মধ্যে আমার একটা একটা নাই, সরাসরি ওয়ার্কস ওভারহেড দেয়া আছে, তার মানে আমি ওয়ার্কস ওভারহেড এখানে নিয়ে নিলাম। এই দেখেন, ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড এই 5000 টাকা নিয়ে নিলাম। এই দুইটা যোগ করার পরে আমি যা পাবো তার নাম হবে প্রোডাকশন কস্ট। কি হবে? প্রোডাকশন কস্ট। এখন এই প্রোডাকশন কস্টের পরে আসবে বিগিনিং ইনভেন্টরি বা ফিনিশড গুডস। বিগিনিং ইনভেন্টরি। হ্যাঁ, এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে আমি যে ছকটা দেখলাম সেখানে তো আরো অনেক কিছু আছে, সরাসরি তো এখানে প্রোডাকশন কস্ট বের হয়ে গেছে, এভাবে তো ওখানে নাই, অনেকগুলো ওয়ার্কিং প্রসেস, বিগিনিং বা এন্ডিং অনেকগুলো আছে, এই অঙ্কের মধ্যে নাই কেন? একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখানে যে ছকটা আপনাদেরকে দিয়েছি এটা হলো একটা স্ট্যান্ডার্ড ছক। স্ট্যান্ডার্ড ছকের মধ্যে সবকিছুই থাকবে, কিন্তু যখন আমাদের যা লাগবে আমরা সেইটা নিব। যেমন দেখেন, এইটা স্ট্যান্ডার্ড ছক, এটার মধ্যে প্রাইম কস্টের সাথে কি আছে? ফ্যাক্টরি ওভার। ফ্যাক্টরি ওভারের মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমরা নিব। তারপরে কি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিনিশড আনফিনিশড, এর সাথে যোগ হইবে কি এই যে ডব্লিউআইপি এর বিগিনিং যোগ হইবে, আর কি ডব্লিউআইপি এর এন্ডিং বিয়োগ হইবে। এখন আপনি বলতে পারেন বিগিনিং ওয়ার্কিং প্রসেস। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ছকের মধ্যে তো এইগুলো আছে, কিন্তু আমরা এখন যে অঙ্কটা সলভ করতেছি তার মধ্যে নাই কেন? কারণ ওই প্রশ্নে এই আইটেমগুলো নাই। যদি না থাকে সেটা আমরা অ্যাভয়েড করে পরের ধাপে চলে যাব। আমি কি বুঝতে পেরেছি কথা? বুঝতে হ্যাঁ পেরেছেন? স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে ম্যাথটা আমরা সলভ করতেছি সেটা কিন্তু সরাসরি ওরা প্রোডাকশন কস্ট লিখে ফেলছে। কেন লিখে ফেলছে? এখান থেকে ওরা সরাসরি কেন প্রোডাকশন কস্টে আসলো? কারণ আমরা যে ম্যাথটা সলভ করতেছি তার মধ্যে এই আইটেমগুলা নাই। যদি থাকতো তাহলে আমরা এটা নিতাম, যেহেতু নাই নিব না। অন্য কোনো ম্যাথে থাকলে নিব। এরপরে দেখেন, সরাসরি ওরা প্রোডাকশন কস্টের সাথে কি যোগ করছে? তাহলে নিতে হতো। হ্যাঁ, নিতে হতো। বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, এইটা আমাদের আছে, তাহলে এইটা আমরা নিব। আর লেস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, এইটাও আমরা নিব। এই দুইটা আমাদের ম্যাথের মধ্যে আছে। এই দুইটা নেয়ার পরেই সমন্বয় করার পরে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। এখন দেখেন আমরা প্রমাণ করি সেটা, যে ম্যাথের মধ্যে এটা কিভাবে কাজ করে সব অনুযায়ী। তো এখানে দেখেন, এই যে প্রোডাকশন কস্টের পরে যে আইটেমগুলো ছিল ওইগুলো নাই, আছে কি বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস। তাহলে এই যে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস আমি নিলাম, এইটা নেওয়ার পরে আমি যোগ করার পরে আমি 55 থেকে অ্যাড বিগিনিং, তো 55 এইখানে একটা মনে হয় ভুল গেছে এই বইয়ে, এই 55 সাথে তো 10 যোগ হবে, তাহলে 65 হওয়ার কথা না? ঠিক আছে, এখন তো 65 হওয়ার কথা। আপনারা একটু খাতা কলম নিয়ে যখন করবেন তখন কনফিউশন হবেন না আবার, কারণ এখানে প্রোডাকশন কস্টের সাথে বিগিনিং ইনভেন্টরি যদি যোগ হয় তাহলে 10000 যেহেতু এখানে দেয়া আছে, 10000 যোগ হলে 65 হবে। 65 থেকে যে ফিগারটা আমরা পাবো তার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেইলেবল ফর সেল। এইটা লিখতে হবে, কিন্তু এটা লিখতে হবে। দেন আমরা কি করব? লেস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল। হ্যাঁ, সেখান থেকে মাইনাস করব এই যে এন্ডিং যেটা 31/12/2025, এইটা আমরা মাইনাস করব। এইটা মাইনাস করলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। স্যার আমার কথা কি অনেক লেটে যায়? হ্যাঁ, আপনি যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, আর যখন কথা বলবেন না তখন মানে এই যে করে থাকবেন আর কি। তো দেখেন, কস্ট অফ গুডস সোল্ড না সেটা বললে আমার কথা অনেক লেটে যায়, আপনি যে হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি।
তাহলে কস্ট অফ গুডস সোল্ড এখানে আমি 30,000 টাকা পেয়ে গেলাম। এখানে হবে 65 থেকে 15,000 বিয়োগ গেলে কত হবে, ওইটা এখানে হবে। আপনারা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে করবেন। যদি কোনো ম্যাথের মধ্যে যোগ বিয়োগে ভুল থাকে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই ম্যাথের একটা পার্ট সলভ করে ফেলছি। এখন এই পর্যন্ত যে আসছি, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন। যে কথা বলবেন সে আনমিউট করে কথা বলবেন, বাকিরা মিউট থাকবেন। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, নাই, প্রশ্ন নাই। স্যার কোশ্চেন নাই, পরবর্তী একটা দেখান। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আছে দেখেন পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হলো কি নেট ইনকাম। এই যে নেট ইনকাম আমাদের বের করতে হবে। তাহলে নেট ইনকাম যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের শখের মধ্যে কি আছে, এটা নিয়ে কি কথাবার্তা আছে, এটা তো আপনাদের পড়াশোনা করার কথা। এই যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আছে নেট ইনকাম। এই যে দেখেন নেট ইনকাম অর্থাৎ কি ইনকাম স্টেটমেন্ট, এটা আমাদের অঙ্কের মধ্যে আছে। এটা চাইছে। তাহলে নেট ইনকাম বা নেট লস কি হয় আমরা জানি না, আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তাহলে ইনকাম স্টেটমেন্ট করার সময় দেখেন প্রথমে শুরু করব সেল দিয়ে। তাহলে আমি সেল দিয়ে শুরু করব। তাহলে সেল দিয়ে যদি শুরু করি, তাহলে সেল সেলস। কিভাবে থাকবে? সরাসরি সেল দেওয়া থাকতে পারে, অথবা ইউনিট দেওয়া থাকতে পারে এবং ইউনিটের দাম দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, টোটাল যে ইউনিট বিক্রি করছেন আর কয় টাকা করে বিক্রি করছেন সেটা আপনি গুণ করবেন, তাহলে সেলস পেয়ে যাবেন। যদি কেউ শীটটা পড়ে থাকে আমি সেখানে জয়েন করে নেব। তো আমি এটা শীটের মধ্যে দিয়ে দিছি যে যদি আমাদের সরাসরি সেলস না দেওয়া থাকে, যদি ইউনিট দেওয়া থাকে এবং পার ইউনিট কস্ট দেওয়া থাকে বা সেলস প্রাইস দেওয়া থাকে, আমরা গুণ করে সেলস তৈরি করব। এবার দেখেন সেলস থেকে বাদ যাবে কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমি কোথায় পাবো? কস্ট অফ গুডস সোল্ড গুড আমি শর্ট অঙ্কের মধ্যে একটু আগে তৈরি করেছি, সেইটা আমি নেব। অঙ্কে দেওয়া আছে। হ্যাঁ, অঙ্কে অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। কারণ আমাদের যে ম্যাথটা আমরা এখানে সলভ করতেছি, এখানে কি দেওয়া আছে না দেওয়া নাই? এখানে দেওয়া নাই, আমরা একটু আমরা আগে সলভ করছি। হ্যাঁ, আমরা এই যে সলভ করলাম, এটা যদিও ফিগারটা ঠিক নাই, এটা আমরা সলভ করলাম। তাহলে আমি সেল দিয়ে শুরু করব। এই যে সেল দিয়ে আমি শুরু করলাম, সেল দিয়ে শুরু করে সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কোথায় পাবো? কস্ট অফ গুডস সোল্ড এই আমি তৈরি করেছি। তার মানে কি আমার এটা তৈরি না করলে তো আমি এটা করতে পারতাম না। যদি ওরা সরাসরি আমাকে ইনকাম স্টেটমেন্টও করতে বলতো, তাহলেও কিন্তু আমার এইটা করা লাগতো, নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা গুড। তাহলে সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যে আইটেমটা থাকে এটার নাম হলো গ্রোস প্রফিট বা মার্জিন। এখানে ওরা মার্জিন লিখছে, আপনি যদি প্রফিটও লেখেন গ্রোস প্রফিট। একই কথা। গ্রোস। হ্যাঁ, গ্রোস প্রফিট গ্রোস মার্জিন একই কথা। তাহলে স্যার গ্রোস প্রফিট লিখলে হবে তো? হ্যাঁ, গ্রোস প্রফিট লেখাটাই বেটার। আচ্ছা। তো গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন লিখবেন। তাহলে সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আমরা গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন পাবো। এখন আসেন এরপরে আমাদের কি বাদ যায়, আমাদের ছকে কি আছে বা আমি যে শীট দিছি সেখানে কি এরকম কিছু আছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো যেহেতু আমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছি, গ্রোস প্রফিট পেয়েছি। এখন দেখেন গ্রোস প্রফিট থেকে বাদ যাবে কি লেস পিরিয়ডিক, কমার্শিয়াল, অপারেটিং এক্সপেন্স, যে কোনো একটা লিখবেন। ইনকাম আফটার ট্যাক্স। এখন এটা আমি কেন দিয়েছি তিনটা, কারণ পরীক্ষায় আপনাদের এগুলো কোশ্চেনে এই সব নামে থাকতে পারে, এর বাইরে থাকবে না। অপারেটিং এক্সপেন্স অথবা কমার্শিয়াল এক্সপেন্স অথবা পিরিয়ডিক এক্সপেন্স। তার মানে আমার গ্রোস প্রফিট থেকে এই তিনটার যে কোনোটা আমি লিখলেই হবে। লেস পিরিয়ডিক এক্সপেন্স যদি লিখতাম তাহলেও হতো, কমার্শিয়াল এক্সপেন্স লিখলেও হতো, অপারেটিং এক্সপেন্স লিখলেও হতো। এখন অপারেটিং এক্সপেন্স কি কি থাকতে পারে? অ্যাডমিনিস্ট্রেটিভ থাকতে পারে আর সেলিং থাকতে পারে। স্যার পিরিয়ডিক এক্সপেন্সটা আসলে কি? পিরিয়ডিক বলতে বোঝায় কালান্তিক, মানে একটা নির্দিষ্ট সময় আমরা যে খরচগুলো করি, যেমন বেতন, বাসা ভাড়া দেই, কোনো একটা পণ্যের আনা নেওয়ার ভাড়া দেই, হ্যাঁ, বা এরকমের মানে বিক্রির সময় যে কিছু তাদেরকে মানে ভাড়া দিয়ে দিতে পারে বা ডেলিভারি এক্সপেন্স, এরকমের কিছু খরচ যেগুলো পণ্য উৎপাদনের সাথে